দাদা করে নানি গো নানি বলি যে আমি আরে নি লইয়া যাইব ভাইসাবের বাড়ি আরে নি লইয়া যাইব ভাইসাবের বাড়ি। তোমারে ভাইসাবের বাড়ি লইয়া যাব কি জন্য? ভাইসাব আমার জানের জান, ভাইসাব আমার প্রাণের প্রাণ, ভাইসাবের না দেখিলে বাঁচে না ফরান, ভাইসাবের না দেখিলে বাঁচে না ফরান। সামনে কে বসে আছে দেখছো? হ্যালো, উনি হচ্ছে ভাই সাহেব। হ্যাঁ তুমি ভাই সাহেব? হ্যাঁ আমি ভাই সাহেব। তুমি কে বলো তো? আমি চিকু। ও চিকু। তোমার বয়স কত? এই এটা কোনো প্রশ্ন হলো? উনি তোমাকে বয়স বলবে কেন? না, ওনার জন্য এত আগে গান লেখা হয়েছে তাই। ওর বয়স 18। দেখে বিশ্বাসই হয় না। কেন, কি মনে হয়? 40। তাই বেটা। এই তুমি চুপ থাকো, আমি দর্শকদের সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক বৃন্দ, হোয়াটসঅ্যাপ শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় শো অফ এবং আমাদের সাথে আছেন ভাই সাহেব। কেমন দিলাম? ফালতু ফালতু না বলো? আসলে অনেক ফালতু হইছে। তুমি বলো না। কি বলবো? ওই যে ওইটা আমি ইন্ট্রোটা দিব। হ্যাঁ ইন্ট্রো। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, হে হোয়াটসঅ্যাপ, লারাম আছে ভাই সাহেব, আমি আছি বৈশাখী টিভিতে। আজকে আপনাদের পছন্দের শো অফ। এখানে হবে প্রচুর শো অফ। আমার সাথে আছে চিকু আর তার সাথে আছে সোহেল ভাই। জমিয়ে আড্ডা হবে, প্রচুর ফান হবে। ঠিক আছে চিকু? হ্যাঁ। আচ্ছা আগে বলো কি লারা মারলে? ওই যে লারা। লারা লারা লারা। আচ্ছা কি লাড়ছে লেরে দে? আচ্ছা তুমি উল্টাপাল্টা করে এটা লাড়া মানে হচ্ছে নাড়িয়ে দেয়া, মানে হচ্ছে সবাইকে চার্ম করা, বুঝতে পারছো? ও আচ্ছা, আমি ভাবছিলাম অন্য কিছু। কি ভাবছো তুমি, বলো? চল চল। ওকে, উল্টাপাল্টা কথা বলে না। শোনো, আজকে আছে আমাদের সাথে আমাদের ভাই সাহেব। ভাই সাহেবের আসল নাম কি? ভাই সাহেবের আসল নাম সামিউল হক ভুইয়া। যারা ওনাকে ভাই সাহেব বলবে না তারা কি বলবে জানো? কি বলবে? স্বামী স্বামী। এই না না, স্বামী না, এটা সামি বফলা নাই। ও স্বামী। ওকে, ও ছাড়া স্বামী। কোন ধরনের স্বামী না, এটা হচ্ছে সামিউল। ওই ও সামিউল। হ্যাঁ আচ্ছা, উল মানে তো ফসল। উল মানে ফসল, ভেড়ার ফসল। আরে না গেলে কিছু নাই তো, খুব দুষ্টামি করতেছে। আমরা শোটা চালাবো কেমনে? এই তুমি থামো, তুমি কথা বলো না। আচ্ছা ঠিক আছে, কথা বলো। ওকে ঠিক আছে। সামিউল মানে ভাই সাহেব মানে আকাশ, সামিউল আকাশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শো অফে। ওকে, আমরা জানি আপনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। আমাদের মিডিয়া একটা ব্যাপার প্রচলিত আছে, অনেকেই বলেন যে যারা নাটকে পড়াশোনা করেন তাদের নাকি নাক উঁচু হয়। আপনার কি উঁচু? আমার নাক উঁচু। আমার নাক উঁচু হওয়ার বিষয়টা হচ্ছে, আমি আগে আরো শুকনা পাকনা ছিলাম, তখন আমার নাকটা আরো উঁচু ছিল। কিন্তু এখন যখন খাওয়া দাওয়া বেশি করি, আমার গাল ফুলে সামনে চলে আসছে, এখন হচ্ছে নাকটা একটু নিচু হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা বলতেছেন এটা সিরিয়াস একটা বিষয়। সেটা হচ্ছে যে এটা হইতে পারে, এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ড্রামাটিক্স বা যারা একাডেমিক্যালি পড়াশোনা করে আসছে অভিনয়ের উপরে সেরকম না। বিষয়টা হচ্ছে যে এটা বোঝাপড়ার বিষয়। নাক উঁচু কার সাথে, হ্যাঁ কার সাথে নাক উঁচু, সেখানে হচ্ছে এটা তো আসলে একটা স্ট্যাটাস গেম। প্রতিনিয়ত এটা স্ট্যাটাস গেম। ধরেন আপনি আমার বড় ভাই, আপনি আমার সাথে যেভাবে কথা বলবেন, একজন টিচারের সাথে সেভাবে কথা বলবেন না। আপনার নাক উঁচু থাকলেও আপনি যখন আপনার থেকে বড় স্ট্যাটাসওয়ালা মানুষের কাছে যাবেন, আপনার থেকে বেশি জানে এরকম মানুষের কাছে যখন যাবেন, তখন আপনার নাক আর উঁচু থাকবে না, এরকম। তবে বোঝাপড়ার থাকে। অনেকেই আছে যারা হচ্ছে মনে করে যে আসলে কিছু জানে না, ও যে কি জানে না সেটাও জানে না, কিন্তু ও মনে করে যে আমি যদি একটু ইগো দেখাই, আমি যদি একটু হম্পি দম্পি করি, আমি তো মেনস্ট্রিমে কাজ করতেছি, এইগুলো দেখা যায়। অনেক মানুষ দেখা যায় ভিতরে কিছু নাই, 2-4 মিনিট কথা বললেই বোঝা যায়, কিন্তু গিয়া হম্পি দম্পি এই সেই, ওর আসলে এই আর কি, এইগুলো হয়। আরে বাহ, এটা কাইন্ড অফ শো অফ। সোশ্যাল মিডিয়ায় নানা রকম কন্টেন্ট আমরা দেখতে পাই। কিছু কিছু কন্টেন্ট দেখতে পাই আমরা যেটাকে আমরা আনসোশ্যাল কন্টেন্ট বলতে পারি। আচ্ছা, রাইট? সোশ্যাল মিডিয়ায় এই যে আনসোশ্যাল ক্রিয়েটিভিটি, এর মধ্যেও আপনি কিভাবে আলাদা হয়ে
মানে এখনো টিকে আছেন এবং কাজ করে যাচ্ছেন? সোশ্যাল আনসোশ্যাল এই জিনিসগুলো একেবারে আপেক্ষিক। হ্যাঁ, ধরেন আমাকেও কারোর কাছে এখন যার যার প্যারামিটার অনুযায়ী, বুঝতে পারছেন? এখন যে একটা কুয়োর মধ্যে পড়ে যায়, ও তো উপরে দেখে আসমান, সাইডে দেখে ওয়াল, ও মনে করে এটা একটা পৃথিবী, বুঝতে পারছেন? কিন্তু যে আসলে কুয়া থেকে বের হয়ে আসে, ওর কাছে পৃথিবীটা আলাদা রকম। ধরেন আমরা যখন গ্রামে থাকতাম তখন বাংলাদেশটাকে অনেক বড় মনে হইতো, কিন্তু ঢাকায় এসে যখন দেখতেছি যে আরে বিভিন্ন জায়গার মানুষ এখানে, তখন আরেকটু ছোট মনে হচ্ছে। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি তাহলে আরো মনে হবে। এটা আসলে দৃষ্টিভঙ্গির বিষয়। এখন সামাজিকতার কথা যেটা হইতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে কারটা সোশ্যাল, কারটা আনসোশ্যাল, এটা আসলে ঠিক করে দেওয়া একটু কঠিন। তবে এইখানে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যা কিছুই হইতেছে এটার দায় আমাদের সবার নিতে হবে। কারণ যে জিনিস আপনি দেখবেন না সেই জিনিস আসলে আসবে না। আপনার চাহিদা না থাকলে সেটা যোগান তৈরি হবে না। ধরেন আপনার ওই যে চিকুর কথা আপনি বলতেছেন, চিকুরে যদি এখানে মানুষ না চায়, চিকু কিন্তু আসবে না। কারণ চিকুর এখানে আসতে ওর গাড়ি ভাড়া করে আসতে হয়, ওর খেতে হয়, অনেক কিছু করতে হয়। তো চিকুর একটা ডিমান্ড আছে। এখন এরকমই ধরেন যে কোনো কন্টেন্টের যখন ডিমান্ড তৈরি হয়, কনজিউমার তৈরি হয়, মানুষ যখন এটা খায় তখন এটা ডেভেলপ করে। নইলে মানুষ একটা দুইটা করে কিন্তু হারায় যেত। এরকম আমরা দেখতেছি, অসংখ্য মানুষ হারিয়েও যাচ্ছে। তো আপনি আমার কথা যদি বলেন, আমি একেবারে হলফ করে বলতে পারবো না যে আমি যা বানাই সবই সোশ্যাল, কারণ এটা দৃষ্টিভঙ্গি নিঃসৃত। কারো কাছে মনে হতে পারে যে ফালতু কি কয়ের, কথার কোনো ঠিক নাই, উচ্চারণের ঠিক নাই, ওর মানে অনেক কিছুই হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমার আলাপ যেটা, সেটা হচ্ছে আমি যেটা করি এটা বুঝে করি, পরিষ্কারভাবে বুঝে। এবং আমার যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি বলতে পারেন যে এই কন্টেন্টে তুমি কেন এটা করছো, আমার কাছে উত্তরটা ক্লিয়ার, এটাই। হ্যাঁ, আর যে মনে করেন যে ও জানে না অমুক এটা করছে আমি এটা করি, এইটা দিয়ে গেলে আসলে হয় না আর কি। আসলেই তাই। আচ্ছা, তোর এই আয় কত? মানে এই এটা কেমন প্রশ্ন হলো? আয় কত? এটা মানে এটা তো একটা আনসোশ্যাল কোশ্চেন। আয় কত সে মানুষকে জিজ্ঞেস করে, এটা তো ছোট লোকই কোশ্চেন। আমি তো ছোট লোক মানে? আরে তোমাদের চেয়ে বয়সে আর সাইজে ছোট না। আচ্ছা ঠিক আছে, তুমি বয়সে এবং সাইজে ছোট, তোমার ঠিক আছে, তুমি প্রশ্নটা করে ফেলেছো, আমরা এটা মাফ করে দিলাম। কিন্তু শোনো, এরকম প্রশ্ন করতে হয় না। আচ্ছা শোনো চিকু, আমি তোমাকে বলি, আয়ের ব্যাপারটা হয়েছে, প্রথমত তুমি ছোট মানুষ, বুঝো না, কাউকে ইনকামের কথা জিজ্ঞেস করতে হয় না। কিন্তু আমি যেহেতু তোমার বন্ধু হয়ে গেছি, আমি তোমাকে সেটা বলবো। তো আমার ব্যাপারটা হয়েছে, আমার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাই। মানে এই যে তোমার সাথে আসতেছি, তোমাকে যদি আমি একটা চকলেট খাওয়াইতে চাই তাহলে আমি সেটা পারবো, সেই টাকাটা আমার কাছে আছে। যদি মনে করি তোমার সাথে কোথাও ঘুরতে যাব, সেটা আমি করতে পারবো। আমার এইটুক আছে আর কি। আমি যাবো তোমার সাথে। কোথায় যাবে বলো? তোমার পছন্দের জায়গা কোথায়? কক্সবাজার। আচ্ছা, কেন বলো তো? কেন বলো তো? ওখানে অনেক কক্স। তুমি ওখানে গিয়ে কক্স কিনবে নাকি? হ্যাঁ, পাহাড়ি মুরগি আমার অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর দেশের বাইরে গেলে তুমি কই যাইতে চাও বলো তো? থাইল্যান্ড। থাইল্যান্ড কেন? কারণ ওখানে অনেক থাই আছে আর ল্যান্ডও আছে। তুমি কানাডা যাইতে চাও না? আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। বলো তো থাইল্যান্ড কেন মজা? থাইল্যান্ড কেন মজা বলো তো? কারণ থাইয়ের মাঝে ল্যান্ড। জিকু, তুমি কিন্তু অনেক পাইকা গেছো, বুঝছো? ওনার আয় যদি কম হয়, তুমি কি আয় ওনাকে দিবা না? তাহলে তুমি এটা জিজ্ঞেস করছো কেন? এটা তো জিজ্ঞেস করার দরকার নাই। এটা মানে এটাকে আনসোশ্যাল বলে, বুঝছো? এরকম প্রশ্ন আর করবা না, ঠিক আছে? ওকে। আচ্ছা, গুড। সরি বলো। সরি। ইদানিং কন্টেন্ট ক্রিয়েশনে দেখা যায় যে আঞ্চলিকতার ব্যবহার, মানে আঞ্চলিক ভাষার ব্যবহার, বহুল ব্যবহার। তো এই যে আঞ্চলিক ভাষার ব্যবহার এবং যেটা হচ্ছে যে প্রমিত বাংলা ভাষার ব্যবহারটা একটু কম, এটা কি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুবই প্রয়োজনীয় কিংবা হচ্ছে উপযুক্ত, নাকি হচ্ছে আমি বলবো পারদর্শিতার অভাব বাংলাটা বলার? মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, যে কোনো আর্ট ফর্মের দুইটা ভার্সন থাকে, একটা হলো ক্লাসিক আর একটা হলো ট্রেডিশনাল। তো সেই জায়গা থেকে আপনি যদি নাটকের কথা বলেন, ধরেন রবীন্দ্রনাথের নাটক, ওটা আপনি ক্লাসিক বলতে পারেন। এরপরে ধরেন যে পালা গানগুলো আমরা দেখি, প্রত্যেকটা অঞ্চল ভেদে কিছু ট্রেডিশনাল পারফরমেন্স আমরা দেখি, ওগুলো কিন্তু আঞ্চলিক ভাষাই হয়। এখন আবার কন্টেন্ট ক্রিয়েশনের কথা যদি আপনি বলেন, যে কোনো ধরনের ক্রিয়েশনই আসলে, যেহেতু ক্রিয়েশন শব্দটা আছে, তার মানে এটা একটা শিল্প, কোনো কিছু ক্রিয়েট করাই তো শিল্প। হ্যাঁ, তো এইখানে যেটা হয়, মানুষজন আসলে সাবলীল থাকতে চায়। হ্যাঁ, সবার কথা আমি বলতে পারি না, আমার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমত অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় থাকে। ধরেন আমি যখন নেত্রকোনা ভাষায় কথা বলতেছি, এবং আমি এটা পরীক্ষা করে দেখছি,
আমি যখন দীর্ঘদিন গ্রামে না যাই তখন আমার কথাগুলো না একটু অন্যরকম হয়ে যায়, এখন যেমনি কথা বলতেছি এরকম হয়, কিন্তু আবার গ্রামে 2-3 দিন থাকার পর আসলে অডিওটা আসে তো কানে, তো ওরকম হয়ে যায়। এবং আমি দেখলাম যে আমার অডিয়েন্স ওইটারে বেশি পছন্দ করে, ওটার ভিউ বেশি হয়, একেবারে প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি। তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরও এরকম হয়। কিন্তু আপনি দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটর আসলে ইনফরমেটিভ কিছু করতেছে, উনি কিন্তু ওই আঞ্চলিকতার মধ্যে যাইতেছে না। এর মানে এই না যে তারা ক্লাসিক কন্টেন্ট ক্রিয়েটর আর বাকিরা হচ্ছে ট্রেডিশনাল কন্টেন্ট ক্রিয়েটর, তবে এই যে পারদর্শিতার অভাব এই জিনিসটাও আছে, এটা মানতে হবে। বা আপনি যদি আমার কথাও বলেন, এটা বলার পরে হয়তো আমার মার্কেট পড়ে যাবে, ডিরেক্টর আমার ডাকবে না, যেহেতু প্রমিত বাংলায় কথা বলতে পারে না, ওরে নিয়ে অ্যাক্টিং করানো যাবে না। কিন্তু তবুও আমি বলতেছি আমারও প্রমিত বাংলায় সমস্যা আছে, যেটা আমি উত্তরানোর চেষ্টা করতেছি এবং অনেকটুকু উত্তরাইতে পারছি। দারুণ, এটা হচ্ছে আসল কথা। 10 বছরের একটা বাচ্চা হয়তো সে বলছে যে ছেলে এখন বড় হইছে, বাপের সাথে কথা সাবধানে কইস, তারপর একটা স্লোমো। কিংবা হচ্ছে আবার এসে বলছে যে পাড়ায় ঢোকার আগে মোড়ের কুত্তাডারে জিগাইস যে বড় ভাই কেডা, তারপর একটা স্লোমো। এই ব্যাপারগুলো সোশ্যালি এর প্রভাব কেমন আপনার কাছে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন? এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর কেন আমি বলি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মূল্যবোধ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা অনেকবার বলছি, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হয়েছে আসলে অনেক ছেলে মেয়েদেরকে দেখবেন, বিশেষ করে টিনেজ শুরু হচ্ছে যখন 13-14 বছর যখন বয়স, ও না আসলে ওর সামনে কোনো, ও আসলে আইডল পায় না, আইডল খুঁজে পায় না। ও আসলে পড়াশোনাটা ওই জায়গায় নাই, এবং ওর ফ্যামিলির আশেপাশের কেউ আসলে তার সামনে একটা আইডল হিসেবেও দাঁড় করাইতে পারে না কাউরে, যে ঠিক আছে তুমি হচ্ছে রবীন্দ্রনাথকে দেখো, হ্যাঁ, তুমি আজকে বাংলাদেশের একজন স্পোর্টস পারসনকে দেখো, বা একজন শিক্ষাবিদকে তুমি দেখো, একজন চিন্তাবিদকে তুমি দেখো। আহমদ ছফাকে চেনে না, হ্যাঁ, সেলিম আলদিনকে চেনে না। তো ব্যাপারটা হয়েছে এতে করে যেটা হইতেছে, ওরা আসলে চিনতেছে কি, মোবাইলে গিয়া এই যে মোড়ের কুত্তাটারে জিগাইস বড় ভাইকে, ওইটা দেখতেছে, এবং দেখতেছে এটার মানে আমরা আসলে দূরদর্শী চিন্তা করতে পারতেছি না। ওরা দেখতেছি আর এর তো সবাই চিনে, ও যখন মোটরসাইকেল টান দিয়া যায় মানুষজনের সাথে ছবি তুলে, আমি তো এইটাই হইতে চাই। ও কিন্তু তখন আহমদ ছফা হইতে চাবে না, ও তখন হইতে চাবে যে মোড়ের কুত্তার যে বড় ভাই, ওর মতো হইতে চাবে। ইভেন ও আগামী 3-4 বছর 5 বছর এখান থেকে একটা বেনিফিটও পাবে। কিন্তু ধরেন হুট করেই একটা সময় আসলো যে সোশ্যাল মিডিয়া নাই পৃথিবীতে, কিংবা ধরেন এটা করতে করতে ওর একটা বোরিং লেগে গেছে, বোরিং লাগতে লাগতে ও আসলে কি করবে বুঝতেছে না। এরকম সময় ওর কিন্তু পড়াশোনা ঠিক মতো করে নাই, ও এসএসসি পরীক্ষা দিছিল, এরপরে টিকটকে বা ইয়াতে ঢুকছিল, এরপরে আর ইন্টারমিডিয়েট সে পড়ে নাই, কারণ হাতে টাকা চলে আসছে, 6 ডিজিটের ইনকাম চলে আসছে। তো ও দেখলো যে 6 ডিজিটের ইনকাম যখন করতেছে, পড়াশোনার দরকার নাই, আর ওই টাকা যে সে খুব সেভ করতে পারতেছে তাও না। ও একটা ট্র্যাপের মধ্যে ঢুকে গেছে যে আমি আরো যত ইনভেস্ট করবো, ধরেন একটা ছেলে 2 লাখ টাকা ইনকাম করে, ও চিন্তা করে যে ওকে তাহলে আমি আরো অনেক ঘুরবো, আমি আরো ভালো জামা কাপড় পরবো, আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো। এতে করে যেটা হইতেছে, ও হইলো একটা চক্রের মধ্যে পড়ে গেছে। এই যে ইঁদুরের একটা চক্র আছে না, এই চক্রের মধ্যে পড়ে গেছে। দিন শেষ ওর কাছে টাকাও নাই, সময়টা গেল, এবং ক্যারিয়ার খতম, শেষ সব। এটা খুব ডেঞ্জারাস, এটা আসলে থামানো দরকার। খুব সহজে ভাইরাল হওয়ার যে প্রবণতা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, যে মানুষের মানসিক উন্নতি প্লাস সামাজিক উন্নতি, এটা কি এই সহজ ভাইরাল হওয়ার পদ্ধতি এভাবে কি সম্ভব, যেভাবে সহজভাবে হচ্ছে? একেবারেই সম্ভব না, এবং এইটা আমাদেরকে আসলে অন্য একটা জায়গায় নিয়ে ফেলে দিচ্ছে। হ্যামিলনের বাঁশিওয়ালা ছিল না, যে বাঁশি বাজাইতে বাজাইতে নিয়ে আসলে মানুষ বাচ্চাদেরকে ফেলে দিয়েছিল, এরকম একটা জায়গায় আমরা আছি। এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বললেও সমস্যা, কারণ এই তাদের ব্যবসার লস। এখন ইদানিং কালে আমার মনে হইতেছে, আপনি দেখেন গণহারে সবাই মনিটাইজেশন দিতেছে এবং সবাই এটার পেছনে লাফাইতেছে। আপনি যদি একটা বিল্ডিং এ থাকেন, ওই বিল্ডিং যদি 10 তলা হয়, এইখানে মিনিমাম 10 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে অ্যাটলিস্ট তার যে আইডিটা আছে এটারে হচ্ছে সে কি বলে, এটারে যেন মানে প্রফেশনাল মুড দিছে, হ্যাঁ প্রফেশনাল মুডে, এবং তার মনিটাইজেশনে চলে আসছে। মনিটাইজেশনে হয় কি, সে আজকে কামাইছে $1, কালকে আরো 50 সেন্ট, এতে করে সারা মাসে সে $20 কামাইছে, 3 মাসে গিয়ে হয়তো $60 কামাইছে, 5 মাসে গিয়ে হয়তো $100 হবে। তো এই যে একটা ইয়ার মধ্যে, মরিচিকার মধ্যে যে ঢুকে গেছে, এর মধ্যে হুটহাট হয় কি, তার 1-2টা ভিডিও বেশ ভাইরাল হয়ে যায়। এটা হলো তারে আরেক মূলা ঝোলাইলো, মূলা ঝোলাই যে তুমি সামনের দিকে আগাও। এতে করে ফেসবুকের যে ব্যাপারটা হয়, ফেসবুক তো দিন শেষে একটা বিজনেস, তাদের বিজনেসের প্রসেসটা হলো
যে অনেক ভিডিও যাবে টিভি চ্যানেলে কি হয়, আপনি দারুণ দারুণ নাটক বানান, দারুণ প্রোগ্রাম বানান, এই যে আমরা এখানে এটা শো করতেছি, এটার মাঝখানে অ্যাড যাবে, তো অ্যাডটা থেকে কিন্তু টাকাটা আসতেছে মূলত একদম। এবং এই যে আমাদেরকে যে আমরা যেটা করতেছি এটা দিয়ে তো চ্যানেলের লাভ হইতেছে না, লাভ হইতেছে অ্যাড থেকে। তো ফেসবুকেরও ব্যাপারটা সেরকম যে অনেকেই অনেক কিছু বানাবে এবং এটার মধ্যে অ্যাড চলবে, অ্যাড চললেই সে টাকা পাবে, তারপরে এখান থেকে এর কিছু দিবে। তার মানে এর সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। তো অ্যাক্টিভ রাখতে গেলে এই যে হুটহাট করে একটা দুইটা করে হচ্ছে ওরা লোভ দেখাবে। আমি আমার একটা গল্প বলি, আমি যখন ছোট, আমার বয়স তখন মানে 3-4-এ পড়ি এরকম, তো বড়শি দিয়ে আমি নদীতে মাছ মারতে গেছি জীবনের প্রথম। তো এই দিন ছিল মানে আমি নদীতে কখনো মাছ মারতে যাই না, আমাদের বাড়ির সামনে পুকুর আছে, ওইটা অন্য ধরনের বড়শি, ওটার মধ্যে হচ্ছে একটা ইয়া থাকে, এটা ছোট একটা ইয়া থাকে, কাঠি থাকে, এটা হলো এক ধরনের। আর যেটা নদীতে যাইতে হয় এটা টানা বড়শি বলে, ওটাতে কোনো ইয়া নাই, চিপকাঠি নাই, আপনার অনুমানে ওটা একটু সুতা দিয়ে শুধু আর একটু প্রফেশনাল হইতে হয়। তো ওইখানে গেলাম জীবনের প্রথম, নদীতে যাওয়ার বড়শি কিনলাম। তো ওই দিন প্রচন্ড বৃষ্টি, আমার মনে হলো সবাই বলতেছে বৃষ্টির দিনে ইয়া হবে না, মাছ ধরবে না। আমি বললাম বড়শিটা কিনলামই আমি আজকে, মানে কালকে রাতে বাজার থেকে নিয়ে আসছি আমার বাপে, সারা রাত আমি এটা বানাইলাম, এখন বৃষ্টি হোক ঝড় হোক আমার যাইতে বানাইলে হবে না। তো গেলাম, গিয়ে টোপ দিলাম, টোপ দেওয়ার পরে সাথে সাথে ধরেন প্রায় 1 কেজি সাইজের একটা বাইম মাছ, আচ্ছা, ওটা ধরলো। ধরার পর আমি তো মানে কাঁপতেছি এরকম ঝুলাই ঝুলাই বাড়িতে আনলাম। তো এই যে আমার একটা টোপ দিল না, এরপরে পরবর্তী 2.5 থেকে 3 মাস আমি বসে থাকলাম, কোনোদিন কোনো মাছ এসে আমার ঠোকর দিল না। তো এই যে আমার একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে প্রথম দিনে আমি তো মালটা কামায় ফেলাইছি, ফেসবুকে এটা হইতেছে বা সোশ্যাল মিডিয়া, এটা করে করে এখন আপনি দেখেন, আপনি ধরেন সকাল থেকে আপনার গৃহস্থলীর কাজগুলো সারাদিন কতগুলো মানুষের উপরে আপনি নির্ভরশীল। আপনি এখানে আসছেন একটা গাড়িতে আসছেন, যে গাড়িটা একজন চালাইছে, এবং ধরেন এই যে বটিটা যেটা দিয়ে আপনার ঘরে সবজি কাটা হয়, তো যে কর্মকার আছে, হ্যাঁ কি বলে ব্ল্যাক স্মিথ, তো তারা যদি চিন্তা করে যে ওরা খালি টিকটকে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, তাইলে আপনার এই তরকারি কাটার বটিটা কে বানাবে? একদম একদম তাই। এইটা একটা সামাজিক মেসাকার হয়ে যাচ্ছে, এবং আমাদের তো একটা রোলিং আছে, এটা পুরো সোসাইটির একটা অর্থনীতি তো একটা চাকায় ঘুরে। তো এই অর্থনীতির চাকারে আপনি যখন ইমব্যালেন্স করে ফেলাবেন, সাইকেলটা যখন নষ্ট হয়ে যাবে, তখন একটা বিরাট সমস্যা তৈরি হবে। এইটা খুবই অ্যালার্মিং। আসলেই তাই। আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, এখানে আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে না আমার অ্যাক্টিং লাইফের একটা পার্ট হিসেবে দেখি, অ্যাক্টিং ক্যারিয়ারের একটা পার্ট হিসেবে দেখি, এবং ভাইসাব আর চিকুর মধ্যে একটা দারুণ মিল আছে। কোথায় সেটা বলতেছি, শোনো চিকু। ভাইসাব হচ্ছে একটা চরিত্র যাকে তৈরি করা হয়েছে, এবং ওই ভাইসাব কি বলবে না বলবে সেটা ঠিক করে সামিউল, বুঝতে পারছেন? তো ওই ভাইসাবের পেছনেও আসলে সামিউলের হাত একটা আছে, বুঝতে পারছেন? চিকুর পেছনে যেমন একজন মানুষের হাত আছে, হ্যাঁ আছে, একজনের হাত আছে। তো ব্যাপারটা হইছে, এটা তো একটা বিষয়। ধরেন চিকুকে যে পরিচালনা করে তার হলো একটা পার্ট, এটাও অ্যাক্টিং এর একটা পার্ট। তো আমার ব্যাপার হইছে, আমি আসলে অ্যাক্টিংটাই করতে চাই, এবং সেই থিয়েটার থেকে শুরু করেন, এরপরে আমাদের সেই কলেজের সেই থিয়েটার সোসাইটি বা মেইন স্ট্রিমে থিয়েটার, ঢাকায় মেইন স্ট্রিমে থিয়েটার বলেন, বা এখন যেগুলো কাজ করতেছি সিরিয়াল, নাটক, সিনেমা যেগুলো হয়েছে, তো এইগুলারই একটা পার্ট হচ্ছে ভাইসাব। এবং ওইখানে ও আসলে কন্টেম্পোরারি বা অনেক বিষয় নিয়ে সে আসলে মুভ করে। ভাইসাব যখন যা ঘটবে সেটা নিয়ে সে কনসার্ন, এবং সে তার স্টেটমেন্ট দিবে এরকম, এবং তার লাইফটা সে আসলে শেয়ার করতেছে। একটা চরিত্র ওইদিকে যাইতেছে, ভাইসাব চরিত্রে আমি অভিনয় করতেছি সামিউল, আবার এদিকে ধরেন অন্য একটা টেলিভিশনে একটা সিরিয়াল যাইতেছে, ওইখানে আমি হচ্ছে আরিফ চরিত্রে অভিনয় করতেছি, আরেক জায়গায় সিদ্দিক চরিত্রে অভিনয় করতেছি, এটার মতোই সেটাও একটা। তো এখন আপনি যদি বলেন যে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা চলতে থাকবে, এবং এটার প্রতি আমি এফোর্ট দিচ্ছি, হ্যাঁ এটা চলতেই থাকবে, এবং এট এ টাইম আরো অনেকগুলো চরিত্রই চলবে আর কি। নাট্যাচার্য সেলিম আল দ্বীনের একটা কথা বা তত্ত্ব যেটা আছে, দ্বৈতাদ্বৈতবাদ, যে একই সাথে বহু চরিত্র ধারণ করা, একই সাথে অভিনেতা চরিত্র, সেই সাথে অন্যান্য বিভিন্ন চরিত্র, আমরা যে গায়ন, পালা গানে গায়ন চরিত্র, কখনো রাজার চরিত্র, কখনো রানীর চরিত্র, একই সাথে সে প্লে করছে। কি বললে? দ্বৈতবাদ? না না, দ্বৈতবাদ না, এটা হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। আচ্ছা, অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। সামিউলের নিশ্চয়ই শিখতে অনেক সময় লেগেছে, উনি নাটকে পড়াশোনা করেছেন দ্বৈতবাদ, ঠিক আছে? এই ব্যাপারে তুমি মাথা না ঘামালেও চলবে,
ঠিক আছে? এই ব্যাপারে অনেক বড় বড় শিক্ষকরা আছেন যারা এই ব্যাপারে শেখান, ঠিক আছে? তুমি চুপ থাকো। আচ্ছা চিকু, আমি তোমাকে এটা শেষ করে, আমাদের শোটা শেষ হলে আমি তোমাকে দ্বৈত বার্তা শিখাবো। না না ভাই দৈত্য ভয় পাই। না দ্বৈত আমি শিখাবো তোমাকে, ভয় পাবা না, আমি শিখাবো তোমার। এখন আমি যেটা বলি, সেলিম স্যারের দ্বৈতবাদের যে ধারণা, সেটা আমি পাইছি তো ধরেন বিশ্ববিদ্যালয়ে আসার পরে, কিন্তু তার আরো আগে আমি যে মাটিতে জন্ম নিছি নেত্রকোনার, তো ওইখানে না আমরা ছোটবেলা থেকে এগুলো পারফরমেন্স দেখে বড় হয়েছি, পালা গান, তারপরে গাইনের গীত, বিয়ের গান, এই জিনিসগুলো দেখে পড়েছি, যাত্রা গান। তো এই বয়াত, এই যে কুদ্দুস বয়াতি আমার বড় ভাই, ওনার বাড়ি আমার বাড়ি কিন্তু প্রায় মানে অল্প দূরত্ব, পরে সুনীল কর্মকার, উস্তাদ সুনীল কর্মকার, ওনার বাড়ি আমার বাড়ি হচ্ছে একদম হাঁটাপথ। তো ওই কুদ্দুস বয়াতি উনি হচ্ছে ধরেন আমাদের, ওনার পারফরমেন্স দেখে নাই আমাদের জেনারেশন, এরকম কেউ নাই। তো আমি দেখতাম যে উনি হচ্ছে যখন রাজা চরিত্রে অভিনয় করতেছে, জাস্ট ওরকমই রাজাই, মানে মাথায় হয়তো একটা কিছু বাঁধতেছে, বা যে ইয়াটা যেটা আছে, ওড়না যেটা আছে, এটা হয়তো এরকম পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ দিয়ে এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, আবার উনি একই সাথে রানী চরিত্রেও কিন্তু অভিনয় করছে, এবং এটা নিয়ে কারোর কোনো বিরোধ তৈরি হইতেছে না। কেউ বলতেছে না তুমি না রাজা কইলা, এখন আবার কেউ রানী কইতেছে, আবার তুমি কইতেছে তোমার নাম কুদ্দুস বয়াতি, কি ঘটনা কি? এটা আসলে মানুষের সাথে আপনার এটা কি বলে, এটা আসলে সমঝোতার বিষয়। একদম, আপনার দর্শক আপনার এটা নিয়ে কোনো প্যারা দিবে না। এবং রবীন্দ্রনাথের ওই যে রঙ্গমঞ্চের একটা ব্যাপার বলা আছে যে ভাবুকের চিত্তের মধ্যেই রঙ্গমঞ্চ আছে, সেখানে প্রতিনিয়ত চিত্র অঙ্কিত হইতে থাকে, কিন্তু আমরা এটা বুঝে নেই। তো আচ্ছা আমাদের একটু এই করে দেখাবে? হ্যাঁ, কি করে দেখো? ও আচ্ছা, ও করে দেখাতে বলছে যে আপনার বাড়ি যেহেতু নেত্রকোনা এবং আপনি ছোটবেলা থেকেই পালা গান বা নাটকেও পড়াশোনা করেছেন, আপনি পালা গানও করে থাকেন। পালা গান? তুমি কি ফালিয়ে গান করবে নাকি গান গেয়ে ফালাবে? আরে না, ওইটা না, গান হচ্ছে ধরো পালা মানে হচ্ছে এটার কি বলে ধারাবাহিকতা, বুঝতে পারছো? কোনো ঘটনার ধারাবাহিকতা যে গানে থাকে সেটাই হচ্ছে পালা গান। আচ্ছা, ফিকশনাল গান। তাহলে একটু করে দেখো না। আচ্ছা, এটা তো খুবই কষ্টদায়ক। আমি তোমাকে একটু শোনাইতে পারি। আমাদের রূপচান সুন্দরী বলে একটা ইয়ে আছে, পালা আছে, ওটা সাইক ভাইয়ের লেখা, সাইক সিদ্দিকী আমার উস্তাদ। তো ওইটাতে একটা অংশ আছে এরকম যে নায়কের নাম হচ্ছে সুজন, নায়ক যাবে নদীর পাড়ে মাছ মারতে, তো ওর মায়ের কাছে আসছে অনুমতি নেওয়ার জন্য। তো এখন তো আর কি অনুমতি নেয় না, ডেটিং এও চলে যায়, কিন্তু মাছ মারতে যাওয়ার জন্য অনুমতি নিতে আসছে। আম্মা আমি তো আম্মা আমি মাছ মারতে যাবো। তোর আম্মা কিছু না 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 না, কে রে পুত, তুমি কি কারণে? আরে আচ্ছা শোনো, পালা জিনিসটা এরকম, এটা মুখে বললেই হয়, বুঝছো? হ্যাঁ, তারপর হচ্ছে বলতেছে কে রে গো ফুত, তুমি কি কারণে যাইতা, গাং ভরা পানি, তুমি আমার একমাত্র সেরা, তুমি গেলে আমার অনেক কষ্ট লাগে, ভয় লাগে, তোমার আমি জানি লেগে দিতাম না, তোমার আব্বা বাজার তো মাছ আইনে দিব, এটি পরে বাইজে দেম, তুমি মাথাটা খাইও। তারপর না 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 আমি যাবো আমি যাই নাহলে বাড়িঘর সব বাইং গেলে এরম কইতেছে। তারপর ঠিক আছে, তুমি যেহেতু যাইবা এই বাড়িঘর বাইঙ্গেই ফেলাইবা, ঠিক আছে যাও, কিন্তু পানির কানিদবান যাও, মানে পানির কিনারে যাও না, দূরে থেকে বড়শি দিয়ে মাছ মারবা। এই কথা বলে চলে গেল। চলে যাওয়ার পরে গিয়ে দেখে হচ্ছে নদীর পাড়ে রূপচান সুন্দরী নামে এক মেয়ে দাঁড়ায় আছে তার সখীদের সাথে। তারপর ওখানে যাওয়ার পরে দুজনের চোখাচোখি হইলো। চোখাচোখি হওয়ার পরে সুজন হচ্ছে ইয়ারে দেখে বলতেছে, রূপচাঁদে দেখে বলতেছে, বলো বলো। আমিও নদীর পাড়ে গেছিলাম, তারপরে দেখি কি একটা সখী দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপরে ওই তোমার সুজনের চোখাচোখি হয়েছে না, আমার হয়েছে হাতাহাতি। মানে হাতাহাতি, মারামারি লেগে গেছে ওই মেয়ের সাথে। আচ্ছা শোনো, তারপর সুজনের কি হয়েছে সেটা তোমারে বলি। সুজন যখন দেখলো, ও তো হাতাহাতি করে নাই, শুধু চোখাচোখি করছে। চোখাচোখি করে তারপর মেয়ের দিকে তাকায় বলতেছে, কি দেখিলাম দুই নয়নে আমি গো ও সুন্দরী, এতদিন কই আসিলা লুকাইয়া, মন যে করিলা চুরি, মন যে করিলা চুরি, তুমি যে আসিয়া রে ও সুন্দরী, এতদিন কই আসিলা লুকাইয়া। শোনো, তোমার সাথে যদি হাতাহাতি হয়, হাতাহাতি হওয়ার আগে তুমি এই গানটা শুনে দিবা, তাইলে তোমার সাথে আর হাতাহাতি হবে না। আচ্ছা, তাহলে গলাগলি হবে?
হ্যাঁ হইতে পারে, গলাগলি হবে। আচ্ছা, হাতাহাতি ফাতাফাতি কিচ্ছু হবে না, শুধু গলাগলি হবে। আচ্ছা, চটকদার কিংবা হচ্ছে রসালো কন্টেন্ট না হলে সেটা ভাইরাল করা বা ভাইরাল হওয়া খুব টাফ। আপনি কি মনে করেন? এটা হচ্ছে যে আমাদের সামগ্রিক আসলে মূল্যবোধের অবক্ষয়। এ কারণে আপনি যদি বলেন যে চটকদার বা যাই আছে, মানে আলটিমেটলি ক্লাসিক যে শিল্পটা আছে এই শিল্পটা বরাবরই খানিকটা আসলে অবহেলিত থাকে। সব মানুষ এটা রিচ করতে পারে না, কারণ এটার সাথে অনেক কিছু রিলেটেড। আপনার রবীন্দ্র সমগ্র কিনতে গেলে অনেক টাকা লাগবে, আপনার বেঙ্গলের শো শুনতে গেলে আপনার অনেক টাকা লাগবে, খুব স্বাভাবিক বিষয়। তো ব্যাপারটা হয়েছে যে হাতের কাছে যাই পাইতেছে তাই করতেছে, এতে করে আমাদের রুচিটা আসলে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতেছে। আমাদের যে টেস্ট বাড এগুলো চেঞ্জ হয়ে যেতেছে। এরপর ভালো জিনিস দিলে পেটে অসুখ হয়ে যাবে। আমি যখন হলে থাকতাম, হলে তো আপনি জানেন জাহাঙ্গীরনগর বটতলার খাবার, তো মানুষ হয়তো ডিমোটিভেটেড হবে, আমরাও চাই মানুষ ডিমোটিভেটেড হোক। না না, ওরা অনেক গরিব না, বটতলাই খেতে হয়, এটাই খাওয়ার জায়গা, এটাই মজা। তো এখানে মানে উল্টাপাল্টা খাইতে খাইতে না আমার পেটে মোটামুটি একটা সেট আপ হয়ে যেত। আস্তর বাড়িতে যাওয়ার পর প্রথম 2-3 দিন আমার পেটে অসুখ থাকতো, কারণ মানে ফ্রেশ খাবারটা এটা পেট সহ্য করতে পারেন, অপরিচিত খাবার এটা কি রে কই থেকে আইলো। এবং আপনি যদি খাঁটি গরু মানে গরুর খাঁটি দুধ যদি আপনি খান, সিরিয়াসলি আপনার পেটে অসুখ করবে। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এবং আমার দর্শক যারা আছে তাদেরকে বলে, আপনারা হুট করে একদম মানে অরিজিনাল গ্রামের নিজের গরু যদি থাকে, আপনি খান একদিন আপনার পেটে অসুখ হয়ে যাবে। তো আমাদের যে রুচির যে দশা, এটা যদি রুচির দুর্ভিক্ষ বলে না, হ্যাঁ ইয়া বলে গেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, ওই রুচির দুর্ভিক্ষ আসলে আমরা এটার মধ্যেই আছি। এখন চটকদার না হইলে জমে না, না জমলে টাকা আসে না, আবার চটকদারটা বেশি ভিউ হয় মানে বেশি মানুষ দেখে, তার মানে আলটিমেটলি আমরা নেগেটিভ ডাউনের দিকে যাচ্ছি, আমরা বুঝতেছি না আমরা ধ্বংসের দিকে যাইতেছি। বাহ। সাম্প্রতিক সময় রিপন ভিডিওর সাথে আপনি একটি ভিডিও করেছেন, যে ভিডিওটা আমি দেখেছি এবং সেই ভিডিওটা চিকুও দেখেছে। তো কথা হচ্ছে এই ভিডিওটা যেটা আপনি বানিয়েছেন, সেই ভিডিওটা অন্যান্য ভিডিও যারা বানান তাদের তুলনায় কিংবা আপনার অন্যান্য ভিডিওর তুলনায় এটা কি অনেক বেশি সাপোর্টিভ আপনার জন্য, নাকি হচ্ছে এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি। মানে আমার র্যান্ডম যে ভিডিও সেটার থেকে এটার ভিউ বেশি আসছে। বলো তো কয়টা ভিডিও বলছে? আচ্ছা, আরে কয়টা ভিডিও বলছে? আচ্ছা, আমরা কাজের কথা বলছি, তুমি চুপ থাকো। ওকে, সরি। হ্যাঁ, তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রিপন ভাইয়ের সাথে যে আমার কোলাবোরেশন, এটা কি অন্য ভিডিওর থেকে এটার রিচ বেশি হবে কিনা, রাইট, বেশি হবে কিনা, বা অন্যান্য ক্রিয়েটররা যেটা করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি এক কথায় উত্তর দিই সেটা হচ্ছে যে রিপন ভাইয়ের সাথে কোলাবোরেশনটা আমার অন্য রেগুলার ভিডিওর থেকে এটা বেশি হবে। এটা হচ্ছে বিষয়। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। একটা হইছে যে প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে, যেমন রিপন ভাইয়ের এখন হচ্ছে খুব ভালো সময় যাচ্ছে। হ্যাঁ, আমি চাই এটা আজীবনই থাকুক, কারণ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, উনি আমার এলাকার নেত্রকোনার। হ্যাঁ, কিন্তু ধরেন এই যে তরমুজওয়ালার যখন একটা ভিডিও ভাইরাল হইলো, ওই আপনি আপনার নর্মাল যদি একটা পেজ থাকে এটাতে যে পরিমাণ ভিউ হবে তার থেকে বেশি ভিউ হবে কিন্তু আপনি যখন তরমুজওয়ালার কাছে যাবেন। খুব সিম্পল বিষয়। বা ধরেন আল্লাহ না করুক আজকে যদি বৈশাখী টিভিতে আপনার সাথে আমার একটা ফাইট হয়ে যায়, মারামারি হয়ে যায়, যদি ওই ভিডিওটাও কিন্তু অন্যদের তুলনায় বেশি যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। না 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 না, এত ভিউ পাগল হইলে হবে না চিকু, তোমাকে বুঝতে হবে। তোমাকে কি শিখাইলাম? ভাইরাল হতে চাই না, একটু আগে তো কইলা ভাইরাল হইতে চাও না। ও, তুমি উল্টাপাল্টা কথা বলছো। আবেগে বলে ফলাইছো তুমি। মাথায় তো তুলো আসে, সেজন্য মাথায় তোমার ইয়া নাই, ঘিলু নাই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এটা আলাদা একটা মাইলেজ দিবে। আর যে কোনো ধরনের কোলাবোরেশনেই এটা আসলে ইয়া হয় আর কি, ধরেন আপনার কিছু অডিয়েন্স আছে, আমার কিছু অডিয়েন্স আছে, আপনারটা আমার সাথে শেয়ার হবে, আমারটা আপনার সাথে শেয়ার হবে, এটা একটা ভালো বিষয় আর কি। বাহ, এটা একটা চমৎকার জায়গা। ওকে, আমরা অনেক কথা বললাম, জ্ঞানগর্ভ আলোচনাও করলাম, এবার একটু সহজ সরল কিছু করতে চাই। আমরা খেলবো ছোট্ট একটা খেলা। খেলার নাম হচ্ছে কার কথা মনে পড়ে। আমি আপনাকে কিছু ছবি দেখাবো, আপনি দেখবেন, তারপরে সেই ছবি দেখে আপনার কার কথা মনে পড়ছে আমরা শুধু সেটাই জানবো। তো ইমোশনাল গেম মনে হচ্ছে। খুব না, ইমোশনাল গেম না, হইতে পারে ফানিও হইতে পারে। বলছেন ফান করার জন্য আসছি, আমি একটা ফানি মানুষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে ইমোশনাল হইলো, ইমোশন তো আমার তো খালি তাদের কথা মনে পড়বে, তাদের কথা মনে পড়বে। গেম শুরু করেন।
আপনার জন্য প্রথম ছবি, মানে এটা দেখে কোন মানুষের কথা কার কথা মনে পড়ছে? কার বলতে আপনার কার কথা মনে পড়ছে? আমার মনে পড়তেছে আমার রুমমেট বিশ্ববিদ্যালয়ের সাত্তারের কথা। সাত্তার, রেদওয়ান সাত্তার। সামিউলের আপনার কথা মনে পড়ছে, তাকে শুভেচ্ছা জানিয়ে অবশ্যই আপনি একটি শুভেচ্ছা বাণী তাকে দেবেন। যদি এটা দেয় ভাই সুইসাইড করবে। না সে তো দেখবে, তো বটেই, দেখবে না কেন, আমাদের এই শো সবাই দেখবে। এবং সাত্তার, আপনি সামিউল আকাশকে শুভেচ্ছা বাণী জানাবেন নিশ্চয়ই। এই ছবি দেখে আপনার কথা মনে পড়েছে। তারপরের ছবি, এটা কে? এটা আমার মানে সাদা ঘোড়া, আবার সানগ্লাস পরছে, এটা কে হইতে পারে? আমি জানি না। এটা হইতে পারে না। আপনার কার কথা মনে পড়তেছে এটা কে সেটা বিষয় না, কার কথা মনে পড়তেছে আমাদের জানা দরকার সেটা। এটা দেখে আমার মনে পড়তেছে রিফাত খান অনিক, আমার বন্ধু। রিফাত খান অনিক, লম্বা করে ছেলেটা, চুল লম্বা করে ছেলেটা, আমিও তাকে চিনি। ও যদি দেখে থাকে তাহলে আমার উপর আক্রমণ হইতে পারে। সে খুবই মজার কথা ফেসবুকে লেখে, চটুল এবং চটকদার। তোমাকে শুভেচ্ছা। ও ছোট হবে আমাদের, তোমাকে শুভেচ্ছা। তোমার নাম আসছে বৈশাখী টিভিতে, তোমার নাম আসছে, তুমিও ভাইরাল হয়ে যাবা খুব শীঘ্রই। আমরা যাব তার পরের ছবিতে। আচ্ছা, আমি যার নাম বলবো তার কি আপনারা খুঁজে বের করবেন? হ্যাঁ। তাইলে তো তার নাম বলা যাবে না। না, খুঁজে নাও বের করতে পারি, আমরা অন্য কোনো কিছু দিয়ে। এটা দেখে আমার আসলে চুমকির কথা মনে পড়তেছে। চুমকি? কোন চুমকি? ও হচ্ছে আমার দর্শক চিনে, ওরে ভালো করে চিনে, আমার দূর সম্পর্কের শালিকা চুমকি। আজ আপনি ভাইরাল হয়ে গেলেন, কারণ সামিউল হক আকাশ এইমাত্র এই ছবি দেখে আপনার কথাই মনে করেছে। আমরা যাব পরের ছবিতে। আচ্ছা, এটা একটু বেশি জোস ভাই, এটা আমি বলতে পারবো না। না, বলতে তো হবেই। হ্যাঁ, বলতে হবে। এটা দেখে মনে পড়তেছে। আচ্ছা দাঁড়ান, এটা কে? অনেকজনের কথা আমার মাথায় আসতেছে, কিন্তু কে আসলে নিতে পারবে এইটা আমি ভাবতেছি আর কি। ও ইয়েস, ও পাউট করছে না, চশমা আছে না, ওইলো ওর নাম হচ্ছে আব্দুল্লাহ আল রাকিবুর রনো। আব্দুল্লাহ আল রাকিব উর রনো। ওইরকমই ছবি তোলে। এই ছবি দেখে আপনার ঘিলু হয়ে যাচ্ছে ঘন, কারণ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইমাত্র ভাই সাহেব আপনার কথাই স্মরণ করেছে। বৈশাখী টিভিতে নাম আসছে, বৈশাখীতে তারও নাম আসছে। এবং রনো, আমি আশা করি আপনাদের সম্পর্ক আগের মতোই থাকবে, আগের মতোই থাকবে ঘন। আশা করি লাভ নাই। আমরা যাব পরের ছবিতে। আরো আছে? হ্যাঁ আছে, প্রচুর ছবি। এটা কে? তো অনেক কিউট। সাত্তারের নামটা ক্যান্সেল করে এখানে দেওয়া দরকার। আচ্ছা, ওইটা তাইলে এটা কি হবে? কিউট একটা বাচ্চা। এটা হইছে সাজিদ রশিদ উচ্ছ্বাস। হ্যাঁ, উচ্ছ্বাস। আপনিও উচ্ছ্বাস করুন, কারণ হচ্ছে আপনার নামও বৈশাখী টিভিতে, আপনার নামও বৈশাখী টেলিভিশন শো অফে আসছে, শো অফে আপনার নাম আসছে। আপনি ভাগ্যবান, এবং আপনি এই উপলক্ষে কিছু মিষ্টিও বিতরণ করতে পারেন, কারণ খুব সহজে এই শোতে সবার নাম আসে না। আমাদের খেলা এখানেই শেষ। দায়টা সেরে নেই। আসলে আমি তোমাদের বা তোদের যাদের কথা আমি বলছি, আসলে তোদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, নইলে আমি এটা করতাম না, ঠিক আছে? এটা আমরা জানি, এবং এটা তোমরা পার্সোনালি নিও না, আমার উপরে কোনো ধরনের হামলা মামলা এগুলা কইরো না। এটা তোমরা পার্সোনালি না, ব্যক্তিগতভাবে নিতে পারো। হ্যাঁ, ব্যক্তিগতভাবে নিও, পার্সোনালি নিও না। এরপরে যদি কোনো আক্ষেপ যদি থাকে, সেনে সোহেল ভাই আছে, কারণ এটা তার প্ল্যান। আমি জানি না, আমার এটা বলে না, ওই এর আগে স্ক্রিপ্টও শেয়ার করে না, এটা তার প্ল্যান। না, এটা আমি তো বলছি কার কথা মনে পড়ে। এখন এটা দেখে তো কিম জং উনের কথা আপনার মনে পড়তে পারতো, কিন্তু আপনার সেটা মনে পড়ে নাই। আমি তো বলি না যে মানুষ আপনার পরিচিতদের মধ্যেই পড়তে হবে। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং পার্সোনাল ব্যাপার বটে। ওকে, তা আমরা হচ্ছে, আপনি কবিতা লেখেন? হ্যাঁ, লিখিত। বাহ। কবিতাকে কি বলে? কবি, শায়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই ফালতু কবিতাকে কি বলে? ফালতু কবিতা কি বলে জানি না, কি বলে? শোয়াশার।
শুয়ে পড়ছে যে কবিতা। আচ্ছা, তো যেটা ধরো একটা ভালো কবিতা আর একটা খারাপ কবিতা, এরকম যদি দুইটা পরপর কবিতা থাকে তাহলে তাকে কি বলবে? শেরের উপর শোষা। শেরের উপর শোষা, এটা কোনো কথা? তুমি আলতু ফালতু কথা বলো না। আচ্ছা শোনো না। আচ্ছা কি কি বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় নাই আমাদের। এই ওই যখন একটা সাপ আর একটা সাপকে বিদায় দেয় তখন কি বলে? গুড বাই বলে না, বলে ভাই সাপ। এটা কাটতে হবে, মানবো না কিন্তু এটা। এটা কিন্তু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো। হ্যাঁ, বলে ভাই সাপ। আচ্ছা ভাই, তুমি আজকে কি বলবা? তুমি কি বলবা আমাকে বলো? তোমাকে বিদায় দেওয়ার সময় ভাই সাপ, এটাই সাপ। হ্যাঁ ওকে, তুমি ফালতু কথা বলো না, তুমি উল্টাপাল্টা অনেক কথা বলছো। আমরা অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। দর্শকদের কিছু বলতে চান কিনা? শো অফের দর্শকদের, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসে তাদেরকে বলি, এটা বলার সুযোগ খুব কম পাই। সেটা হচ্ছে, ভাই তোমরা শুধুমাত্র টাকার জন্য কন্টেন্ট ক্রিয়েশনে আইসো না। এটা হলো আমার প্রথম এবং শেষ কথা। এর ভেতরে আর কিছু সম্পূরক আলাপ আছে, সেটা হচ্ছে যে তাইলে কি এখানে কোনো টাকা নাই? টাকা আছে, কিন্তু শুধুমাত্র টাকার জন্য আসলে যখন টাকাটা চলে যাবে আর কিছু বাকি থাকবে না। বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলি যে তোমার যদি আসলেই সেই একটা কিছু ক্রিয়েট করার সেই তাগাদা যদি ভেতরে ফিল করো, তাইলে তুমি আসো, তাইলে তোমার জন্য ওয়েলকাম। এবং এখান থেকে তুমি টাকা পয়সা যা লাগে তুমি সব পাওয়া যাবা, কারণ তোমার আকাঙ্ক্ষাটা টাকাতে থাকবে না, একটা গুড থিং ক্রিয়েট করার জিনিস থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে তার অনেকগুলো দ্বার উন্মোচিত হবে যখন সে ভালো একটা কিছু বানাবে। এই আউল ফাউল জিনিস না, মানে আমি জানি না এই ল্যাঙ্গুয়েজে কথা বলা ঠিক হইতেছে কিনা। হ্যাঁ, তো এই যখন একটা আসলে ইম্প্যাক্টফুল যে জিনিসটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা একটা ফিল্ম হইতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ এটা বললে এরা আরো চাঙ্গি উঠতে পারবো। এরা কিন্তু আলটিমেটলি ফিল্ম মেকারও। ফিল্ম ধরেন 1 মিনিটের ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিচিতি পাইতেছে, অনেক ইম্প্যাক্ট ফেলতেছে সারা পৃথিবীতে। তো আমার 30 সেকেন্ডের, 1 মিনিটের, 5 মিনিটের, এটা তো একটা ফিল্ম, ডায়েরি ফিল্ম বলতে পারি। আমি প্রতিদিন যা যা হইতেছে এগুলো আমি করতেছি। তো সেই জায়গা থেকে ফিল্ম মেকারের যে জার্নিটা, সেটা তুমি যদি বুঝো, আমাদের হয় কি কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু কোনো পরম্পরা নাই। কিন্তু যে ধরেন আমরা এরকম গল্প অনেক শুনি যে ফিল্ম বানাইতে গিয়া, বাইসাইকেল টিপস বানাইতে গিয়ে একজন মানুষের লাইফে এই ঘটছিল, থিয়েটার করতে গিয়ে এটা হয়েছে, হ্যাঁ তারপর ব্যান্ড মিউজিক করতে গিয়ে এটা হয়েছে। মানে আমরা মোটিভেশন পাই। অনেক অন্যান্য শিল্পের যে ফর্মগুলো আছে, এরকম দেখছি যে বাবার জানাজা করে এদিন থিয়েটারে শো করতে, গল্প আছে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এগুলো নাই কিন্তু। বুঝতে পারছেন? যে ভিডিও বানানোর জন্য গিয়া এরকম ডেডিকেশন দিছিল, হ্যাঁ তার লাইফে বিরাট একটা লম্বা কেরিয়ার হওয়ার সুযোগ ছিল, কিন্তু এটা না করে সে কন্টেন্ট ক্রিয়েশনে এসে জীবন সঁপে দিছে। বরং উল্টাটা হয়, ও কিছুই করতে পারতেছিল না, কন্টেন্ট ক্রিয়েশনে আইসা ওর হলো ভাগ্য খুলে গেছে, ওর আর কিছুই হইতো না। তার মানে মোটিভেশনটা নাই এখানে। সেই একটা রিচুয়াল কানেকশন যেটা বলে, হ্যাঁ, বা স্পিরিচুয়াল কানেকশন, এই জিনিসগুলো নাই। তো যে কারণে বলি যে এই জিনিসটা হওয়া দরকার। এবং কন্টেন্ট ক্রিয়েশনের যে ডেডিকেশনটা আছে, তোমার কতটা ডেডিকেটেড হইতে হবে, কতটা পরিশ্রমী হইতে হবে, এই জিনিসগুলো একটু স্টাডি করে তারপর আসলে আমার মনে হয় ভালো হবে। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন ভাই সাহেব আজ আমাদের সাথে। শোনো, একটা জোকস বলবো। বলো। আবার জোকস? না না, বলুক ভাই, বলতে দেন। হ্যাঁ বলো। ওকে বলো। আচ্ছা, তোমাদের নেত্রকোনায় এই শোটাকে কি বলবে? এটারে বলবে বেড়াগিরি, শো অফ, মানে বেড়াগিরি। হ্যাঁ, তোমরা বলবে শো অফ। আলতু ফালতু তোমার কথা শোনার নাই। আমি একটা জোকস বলবো। না না না, এখন আর জোকস না। বলুক বলুক, অসুবিধা নেই, বলুক, বলো বলো। না না না, এখন আমাদের সময় শেষ, আমাদের জোকস মানে সময় শেষ। তুমি ভদ্রভাবে বিদায় দাও। না, একটা জোকস বলবো। না ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ভাই সাহেব। আমি একটা জোকস বলবো। না না না, জোকস এখন জোকস না, আমাদের হাতে সময় নেই। দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, শো অফের সাথে থাকার জন্য। ভাই সাহেব, উই এই ভাইয়া, আরে বেটাকে কি করে